বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি বেলি আক্তার, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা, পাঁচরুখী বেগম মানোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। তো শিক্ষার্থীরা, গত যে ক্লাসগুলো করিয়েছি দ্বাদশ শ্রেণীর, সেখানে অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করেছি। তো অর্থের সময় মূল্যের যে চ্যাপ্টারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আজকে তার থেকে একটু ভিন্ন, মানে ওই টপিকে থাকবে, শুধু একটা এন্ট্রি আমরা ভিন্ন শিখব। তো চলো শিখি। তো আমি দেখাচ্ছি, আজকে আমি আসলে অঙ্কটা তোমাদের জন্য রেডি করে রেখেছি। আমি খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের দেখাবো। তো চলো একটু করি। দেখো, এখানে আমি যে বিষয়টা অঙ্কটা তুলেছি, একটু সমস্যার কারণে আমি বোর্ডে অঙ্কটি করাতে পারছি না, সেজন্য আমি খুবই দুঃখিত। যে দেখো, তানজিল লিমিটেড 18% প্রকৃত সুদে 5 লক্ষ টাকা ঋণ করে। সুদ বছরে 4 বার প্রদান করে। অপরদিকে আজ থেকে 5 বছর পর ব্যবসায়ের জন্য একটি যন্ত্রপাতি ক্রয়ের কথা চিন্তা করছে। এজন্য তার দুইটি বিকল্প আছে। প্রথমত, ব্যবসায়ের মুনাফা হতে প্রতি মাসের শেষে মুনাফার অর্থ জমা করা। দ্বিতীয়ত, প্রতি মাসের শুরুতে কিছু অর্থ জমা করা। যন্ত্রপাতিটির মূল্য ছিল কত? 10 লাখ। এখন দেখো কি বলেছে, তানজিল লিমিটেডের ঋণের নামিক সুদের হার কত। একটা অপশন এখানে বলেছে নামিক সুদের হার, তো আমাদের নামিক সুদের হার বের করতে হবে। আর আরেকটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়ের জন্য কোন বিকল্প গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো, তা গাণিতিকভাবে মূল্যায়ন করতে বলেছে। তো এই যে এখানে যে আমি অঙ্কটি করেছি, সেটি মানে আমি এখানে সংক্ষিপ্তভাবে করেছি, কিন্তু আমি বিস্তারিত তোমাদের বুঝাবো। তো সর্বপ্রথম এখানে বলেছে তানজিল লিমিটেড এর ঋণের নামিক সুদের হার। তো দেখো, নামিক সুদের হার কিভাবে বের করব, আমি অঙ্কটির পাশাপাশি তোমাদের একটু সমাধান করে দেখাচ্ছি। তো দেখো, আমি সমাধান করে দেখাচ্ছি। এখানে আমাদের সর্বপ্রথম বলেছে কি, নামিক সুদের হার বের করার। নামিক সুদের হার আমার বের করতে হবে, কিন্তু এখানে ঋণ নিয়েছে কত? 5 লাখ। সুদ বলেছে কত? 18%। আর সুদটা কয়বার দেয়? 4 বার। দেখো বলাই আছে 4 বার দেয়। তো ঠিক আছে, এখন আমি দেখো এটা দিয়ে নামিক সুদের হার কিভাবে বের করব। তো আমি যদি গ নাম্বারের সমাধান করি, গ সমাধান দেখো একটু। তো সমাধান যদি আমি করি, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা অ্যাভারেজ ইফেক্টিভ অ্যাভারেজ রেট একই কথা। আচ্ছা, এখন আমি সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো, 1 প্লাস I/M পাওয়ার M মাইনাস 1, এই হচ্ছে আমার সূত্র। দেখো, এই হচ্ছে আমার সূত্র। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যাভারেজ রেট এর সূত্র হচ্ছে 1 প্লাস I/M পাওয়ার M মাইনাস 1। এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি, তো সেই অনুযায়ী এখন আমি যে সূত্রটি অ্যাপ্লাই করেছি, এই অনুযায়ী আমার কি করতে হবে, এখানে হেয়ার লিখতে হবে। হেয়ার অর্থাৎ আমি কি কি মান এখানে তুলব সেটি আমার লিখতে হবে। তো দেখো, আমি যদি সেটি লিখি, তাহলে ইফেক্টিভ নামিক সুদের হার এখানে বলেইছে প্রকৃত সুদের হার কত। প্রকৃত সুদের হার বলেছে 18%। তো আমার অ্যাভারেজ রেট 18% অথবা 0.18। দেখো, এভাবে তুলতে হবে। তো তুললাম আমি এভাবে। এরপরে বলেছে M সমান সমান বছরে কতবার দেয়? 4 বার। তো 4 টাইমস। ঠিক আছে, আমি কিন্তু একটা অপশন আরেকটা অপশন আলাদা আলাদা করে বোঝাচ্ছি। তোমরা একটু দেখো, এই অঙ্কটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন, এর ভিতরে একটা অপশন আমি বোঝাচ্ছি। আর যে দুইটা অপশন, এই যে এখানে বলেছে দুইটি বিকল্প, এটা আবার আমি পরে বুঝাবো। তো দেখো, এখানে কি বলেছে, M সমান সমান 4 টাইমস। আর আমাদের এখানে আর তো কিছু লাগবে না, তো আমরা এখানে মান বসাই।
দেখো মান যদি বসাই তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে একটু ক্যালকুলেশনটা তোমরা দেখো যে EAR আমি এখানে EIRও লিখতে পারি বা EARও লিখতে পারি। তো আমি EAR বা ইফেক্টিভ অ্যাভারেজ রেট সমান 0.18 লিখলাম। ঠিক আছে, এটা কিন্তু মানটা আমার এখানে দেওয়াই আছে। আর এখানে 1 প্লাস I/M সমান কত 4 মান কিন্তু আমি এখানে পেলাম, দেখো এখানে পেলাম। তো এখানে হচ্ছে 4 মাইনাস 1 এভাবে লিখলাম। দেখো এখন আমি কি করব, এখন এটাকে 0.18 এটা প্লাস আছে, এই পাশে মাইনাস আছে, আমি এই পাশে নিয়ে আসবো। এটা আমার হবে কি +1 সমান 1 প্লাস I 4 এভাবে হবে। এখন আমি এটাকে যোগ যদি করি তাহলে 1.18 1 প্লাস I/4 এরকম হয়। দেখো এই অবস্থায় আসে। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি খুব সামনে থেকে দেখাচ্ছি, এরকম আসে। এখন এটাকে আমি যদি ক্যালকুলেশন করি একটু দেখো, তাহলে 1.18 4 1 প্লাস I পাওয়ার 4 এখন দেখো এখানে কিন্তু আমি উভয় পাশে রুট নিয়ে এভাবে লিখে নিতে পারি। এখন এরপরে কি করব, এরপরে হচ্ছে এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশনটা আগেই করে রেখেছি। দেখো আমাদের আসবে কত 1.04224 এরকম আসবে। তো এটাকে আমি আর এখানে যদি আমি এটাকে উঠাই দেই তাহলে আসবে 1 প্লাস I/4 এরকম আসবে। একটু দেখো, তো এরকম আসার পরে এখন আমি এটাকে প্লাস আছে 1.04224 মাইনাস 1 I/4 এভাবে রাখলাম। খেয়াল করে দেখো, এই যে প্লাস আছে এটা সমান সমানের এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস নিয়ে আসলাম। এখন যদি বিয়োগ করি যে 0.04224 ঠিক আছে I/4 এরকম আসে। এখন এটাকে আমি যদি সাইড চেঞ্জ করে 0.4224 গুণ 4 আনি তাহলে আমার 1 হবে, সরি I3 হবে। এখন এটাকে ক্যালকুলেশন করলে আসে কত, তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, আমি আগেই করে রেখেছি। দেখো যদি করো তাহলে 0.1690 বা সামথিং আরও আসবে। আমি 4 অক্ষর পর্যন্ত বা 4 ডিজিট পর্যন্ত এখানে আলোচনা করলাম। এরপরে যদি তুমি 100 দিয়ে, যেহেতু আমরা পার্সেন্ট বের করছি, তো পার্সেন্ট যদি বের করো তাহলে 100 দিয়ে গুণ করলে 16.90% I। অতএব I সমান 16.90% এরকম হবে। দেখো ঠিক আছে, এই হচ্ছে আমার গ নাম্বার। দেখো আমি দেখাচ্ছি, এই যে ক্যালকুলেশন করলাম, গ নাম্বারে কি বলেছে, নামিক সুদের হার বের করতে। তো আমি নামিক সুদের হার নির্ণয়। তো নামিক সুদের হার আমি কি করলাম, নির্ণয় করলাম। দেখো এভাবে বের করতে পারি। এই গেল আমার কি, এখানে আমার হয়েছে কি নামিক সুদের হার নির্ণয়। এরপরে দেখো এখানে আবার কি বলেছে, এখানে আমাদের অঙ্কটির ভিতরে বলেছে যে এজন্য তার 2টি বিকল্প আছে। তার কাছে, কার কাছে, তানজিল লিমিটেডের কাছে আরও 2টি বিকল্প আছে। বিকল্পগুলো কি দেখো, বলেছে প্রথমত ব্যবসায়ের মুনাফা হতে প্রতি মাসের শেষে
এই যে এখানে কথাটা বলা আছে প্রতি মাসের শেষে, আমরা জানি শেষে কথা বলা থাকলে আমার সূত্রের অ্যাপ্লাই একটা হবে, আর যদি শুরু কথা বলা থাকে তাহলে সূত্রের অ্যাপ্লাই করব আমি আরেকটা। কিন্তু এখানে অপশন দুইটাই দেওয়া আছে, দেখো মুনাফার অর্থ জমা হয় দ্বিতীয়ত প্রতি মাসের শুরুতে, এখানে শেষ শুরু দুইটিই আছে, দেখো শেষেও বলেছে শুরুও বলেছে। আর সে বলেছে 5 বছর পরে ব্যবসায়ের জন্য সে একটি যন্ত্রপাতি ক্রয় করবে। তো এখন তুমি নিজেই বুঝতে পারতেছো যে আমি 5 বছর পর যদি একটি যন্ত্রপাতি ক্রয় করি তাহলে সেটা অবশ্যই বর্তমান হবে না, সেটা কি হবে ভবিষ্যৎ। কারণ 5 বছর পর আজকে বাদে যা হয় আগামীকালকে বা তার পরের দিন বা তার পরের দিন এগুলো সবই কি ভবিষ্যৎ। তো যেহেতু 5 বছর পরে সে যন্ত্রপাতিটি ক্রয় করবে তার মানে ভবিষ্যতে ক্রয় করবে, আর ওই ভবিষ্যতে তাকে দুইটা অপশন দেয়া হবে, একটা বছরের শেষ আর একটা বছরের শুরু। কিন্তু যে যন্ত্রপাতিটি সে ক্রয় করবে তার মূল্য হবে 10 লাখ। দেখো এখানে বলাই আছে যে তার মূল্য হবে কত, 10 লাখ। তাহলে আমার 10 লক্ষ টাকায় যদি আমি যন্ত্রটি কিনতে চাই তাহলে এখন থেকে আমাকে প্রতি মাসে কত টাকা, শেষে হলে কত টাকা জমা দিতে হবে আর শুরু হলে কত টাকা জমা দিতে হবে, এই কথাটাই এখানে অঙ্কের মধ্যে আমার বের করতে বলেছে। আর সুযোগ ব্যয় বলেছে 12%, আর বছর বলেছে 5 বছর, টাকা বলেছে 10 লাখ। সব অ্যামাউন্ট দেয়া আছে, শুধু তোমাকে বুঝতে হবে যে অঙ্কের মধ্যে কি চেয়েছে। তো তুমি এখানে দেখো এখানে বলেছে যন্ত্রপাতি ক্রয়ের জন্য কোন বিকল্প গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। অর্থাৎ তুমি যে তানজিল লিমিটেড যে যন্ত্রটি ক্রয় করবে, আমরা আগেই পড়েছি যন্ত্রটির মূল্য 10 লাখ, বয়স 5 বছর পর, শেষের সূত্র একটা শুরুর সূত্র একটা, সুযোগ ব্যয় আছে 12%। এখন আমার দেখতে হবে যে শেষে আমার কত টাকা হয় আর শুরু আমার কত টাকা হয়। অর্থাৎ আমি যে যদি শেষে কিস্তি প্রদান করি তাহলে আমাকে কত দিতে হবে, অর্থাৎ তানজিল লিমিটেডকে কত দিতে হবে, আর যদি শুরুতে প্রদান করি তাহলে তানজিল লিমিটেডকে কত দিতে হবে। কিন্তু দুইটা সূত্রই হবে ফিউচার ভ্যালু, কেননা 5 বছর পর বলা আছে। আমরা জানি পর বললে, আগামী বললে, ভবিষ্যৎ বললে ফিউচার ভ্যালু হয়, সঞ্চয় বললে ফিউচার ভ্যালু হয়। তাহলে আমরা ধরে নিলাম এটি কি আমাদের ফিউচার ভ্যালুর সূত্র অ্যাপ্লাই হবে। তো দেখো আমি এখানে ফিউচার ভ্যালুর সূত্র আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে গ নাম্বারের জন্য, ঘ আমরা কিন্তু গ অলরেডি করে ফেলেছি। এখন ঘয়ের জন্য দেখো, ঘয়ের জন্য আমি যদি লিখি, এখানে তোমরা উপরে লিখে নিতে পারো, এখানে তোমরা লিখে নিতে পারো প্রথম বিকল্প অনুযায়ী, প্রথম বিকল্প অনুযায়ী, প্রথম বিকল্প অনুযায়ী। তো প্রথম বিকল্প অনুযায়ী আমি যদি সূত্র লিখি a 1 + i m mn -1 আর ডিভাইডেড i/m, এটা কিন্তু শেষের সূত্র, শেষের। একটু খেয়াল করে দেখো, যেহেতু আমি শেষের সূত্র অ্যাপ্লাই করেছি, কারণ প্রথম আমাকে বলাই আছে প্রথম বিকল্পে শেষের সূত্র, ঠিক আছে। তো শেষের সূত্র যদি আমি লিখি তাহলে আমার সূত্রটা যেহেতু মাসিক, অঙ্কে বলাই আছে প্রতি মাস, তার মানে মাসিক হলে আমরা জানি m এর মান হবে। আর যদি মাসিক বলা না থাকতো তাহলে আমরা কি করতাম, ইয়ারলি হিসেব করতাম। কিন্তু ওখানে অঙ্কের মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে, দেখো এখানে অঙ্কের মধ্যে বলাই আছে প্রতি মাসের শেষে, তার মানে অঙ্কটি আমার করতে হবে শেষ দিয়ে। তো শেষ দিয়ে যদি আমি করি তাহলে আমার m এর মান হবে। এখন এখানে আমি হেয়ারটা বসাই, হেয়ারটা দেখো কি বলেছে, ফিউচার ভ্যালু ভবিষ্যতে যে যন্ত্রটি কিনবে তার মূল্য কত বলেছিল, 10 লক্ষ টাকা। দেখো আই সমান বলেছে সুযোগ ব্যয় 12%, এন সমান বলেছে 5 ইয়ার্স, ঠিক আছে 5 ইয়ার্স। তারপরে বলেছে এম সমান বলেছে 12 টাইমস, কেননা প্রতি মাস, আর আমরা জানি 12 মাসে কি 1 বছর, এই জন্য 12 টাইমস হয়েছে। এখন দেখো, এখন আমি মান বসাই, এখানে যদি আমি এখন মান বসাই 10 লক্ষ,
a into 1 plus 0.12 into 5 minus 1 12.12 ভাগ 12 দেখো এই যে মানটা আমি শুধু মানটা বসাইছি দেখো এখানে i এর মান 0.12 m এর মান 12 m এর মান 12 আর n এর মান বলাই আছে 5 বছর -1 মান শুধু বসাইলাম এখন আমার ক্যালকুলেশনটা কি হবে দেখো এখন যদি আমি সেই অনুযায়ী আমার মান বসাইতে যাই বা ক্যালকুলেশন আমি করতে যাই দেখো ক্যালকুলেশন করতে গেলে আমার হবে কি এখানে 10 লক্ষ টাকা a into 1.01 5 12 60 minus 1.01 কিভাবে হলো একটু খেয়াল করে দেখো কিভাবে হলো 0.1 টিকে যদি তুমি 12 দিয়ে ভাগ দাও তাহলে হবে যে 0.01 01 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে হবে 1.01 1.01 আর 5 বারং কত হয় 60 তাহলে পাওয়ার 60 -1 আর নিচে তো আমাদের যেই মান থাকবে সেই মানই হবে ঠিক না এটা তো আমরা এর আগে বহুবার অঙ্কে শিখিয়েছি এখন আর নতুন করে শেখার কিছু নাই যেহেতু তোমরা কি দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট এই অঙ্ক আমি তোমাদের অনেকবার অসংখ্যবার করিয়েছি ক্যালকুলেশনও আমি অসংখ্যবার করিয়েছি দেখো একটু খেয়াল করে দেখো আচ্ছা এখন আমরা কি করব ক্যালকুলেশন করব দেখো এখানে 10 লাখ একটু খেয়াল করে দেখো 10 লাখের এই ক্যালকুলেশনটা কি রকম হবে দেখো এই 1.01 কে পাওয়ার 60 দ্বারা পাওয়ার করবে করার পরে যে মান বের হবে সেটা থেকে -1 করবে সেই -1 করার পরে একটা পয়েন্ট বের হবে সেই পয়েন্টটাকে তুমি 0.01 দ্বারা কি করবে ভাগ করবে যদি 0.01 দ্বারা ভাগ করো তাহলে দেখবে একটি মান আসবে সেই মানটাকে তুমি কি করবে এখানে বসাবে তো কত বসাবে দেখো 81.670 এরকম আসবে আমি আবার বলছি একটু খেয়াল করে শোনো এখানে তো আমরা কি করলাম এখানে তো আমরা 0.10 কে দেখো 0.12 কে 12 দ্বারা ভাগ করেছি 12 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 0.01 01 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে আসবে 1.01 1.01 কে যদি তুমি 5 বরং 60 গুণ করে ভাগ করো পাওয়ার করো তাহলে আসবে কত এই যে এরকম তো পাওয়ার তো তোমার 60 দেওয়াই আছে -1 নিচেও 0.01 এখন এই মানটাকে তুমি কি করবে 1.01 পাওয়ার 60 ক্যালকুলেটরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে চাপলে দেখবা একটা পয়েন্ট আসবে যেই পয়েন্টটা আসবে সেটা থেকে তুমি -1 করবে -1 করার পরে যেই পয়েন্ট আরেকটা পয়েন্ট আসবে সমান সমান চাপলেই দেখবা আরেকটা পয়েন্ট আসবে ওই পয়েন্টটাকে তুমি 0.01 দ্বারা ভাগ করবে 0.01 দ্বারা ভাগ করলেই দেখবে তুমি এই মানটা আসবে এই মানের পরে হয়তো আরও অসংখ্য মান আসবে বাট আমরা জানি দশমিকের পরে ঠিক আছে দশমিকের পরে তুমি 4 গড় বা 3 গড় বা যা নিলে সমস্যা নাই কিন্তু মিনিমামটুকু আমরা যেটা নেই সেটা হচ্ছে দশমিক বা পয়েন্টের পরে 4 ডিজিট পর্যন্ত নিতে হবে তুমি এটা 4 ডিজিট পর্যন্ত নিতে পারো এখন দেখো আমি ক্যালকুলেশন করি 10 লক্ষ টাকা ভাগ কারণ এই যে সমান সমান আছে এই সমান সমানের এই পাশে যদি থাকে গুণ তাহলে এই পাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় আর যদি ভাগ থাকে তাহলে গুণ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় এরকম হয়
তো এখন দেখো, এখন 10 লক্ষকে এই পয়েন্টটা দ্বারা তুমি ভাগ করো, তাহলে আসবে 12,244 টাকা। দেখো 12,244 টাকা। অতএব এ সমান সমান 12,244 টাকা। অর্থাৎ এখানে আমরা কথাটা লিখতে পারি, তানজিল লিমিটেড যদি বছর শেষে না মাসের শেষে কিস্তি প্রদান করে, তাহলে তাকে 12,244 টাকা প্রদান করতে হবে। অর্থাৎ যদি সে শেষে প্রদান করে, তাহলে তাকে 12,244 টাকা দিতে হবে। দেখো তোমরা 12,244 টাকা বের হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের দেখবা যে 43 বের হবে, 45 বের হবে, 48 বের হবে, 50 বের হবে, এরকম বের হইতে পারে। এখন এরকম বের হইলে যে তুমি বলবা যে ম্যাডাম আপনার সাথে তো আমার মিলে নাই, অঙ্ক হয় নাই। আসলে তা না, এই যে পয়েন্টটা আমরা এখানে লিখেছি আর এইখানে যে পয়েন্টগুলো বের হয়েছে, এই পয়েন্টের এলোমেলো হওয়ার কারণে বা 4টা ডিজিটের জায়গায় 6টা ডিজিট বা 8টা ডিজিট বা 2টা ডিজিট কম নেয় কেউ, এই ডিজিটগুলো কম নেওয়ার কারণে এইখানে লাস্ট টাকাটা একটু কম বেশি আসতে পারে। বাট কোনো প্রবলেম নাই, যদি তোমার কম বেশি আসে তাতেও তোমার অঙ্ক কাটবে না, অঙ্ক কিন্তু আমাদের হবে। কারণ 2-1 টাকায় হেরফেরের কারণে অঙ্ক কাটা যায় না। ফিনান্সের ক্ষেত্রে পয়েন্টের কারণে এদিক সেদিক হয়, আর যার কারণে অঙ্ক কাটা যায় না। তো আমি আবারও বলছি, পয়েন্টের কারণে হয়তো একটু অ্যামাউন্ট চেঞ্জ আসতে পারে, বাট কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের প্রথম বিকল্প, দেখছো? এই হচ্ছে আমাদের প্রথম বিকল্প। দেখো আজকে আমি বোর্ডে করাতে পারছি না, কারণ আমি খুবই অসুস্থ, এই জন্য আমি বোর্ড ব্যবহার করতে পারি নাই। সেজন্য শিক্ষার্থীদের আমি একটু আমার দুঃখ প্রকাশ করছি, কারণ আমি করতে পারছি না। এখন দেখো তো এই হচ্ছে আমার প্রথম বিকল্প গেল। এখন আমি কি করব? দ্বিতীয় বিকল্প করব। দ্বিতীয় বিকল্প, তো দ্বিতীয় বিকল্প যদি করি, কারণ এখানে আমার অঙ্কের মধ্যে কিন্তু 2টা বিকল্প, দেখো একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু অঙ্কের মধ্যে বলেছে 2টি বিকল্প। এই যে দেখো 2টি বিকল্প, এর মধ্যে একটি ছিল শেষ আর একটি হচ্ছে শুরু। দ্বিতীয় বিকল্প অনুযায়ী প্রতি মাসের শুরুতে, তো যেহেতু শুরুতে বলেছে আর শেষ বলুক আর শুরু বলুক, অঙ্ক তো 5 বছর পরের, তাই না? তো 5 বছর পরের হলে দুইটাই তো ফিউচার ভ্যালু, ঠিক না? তো দুইটাই যদি ফিউচার ভ্যালু হয়, তাহলে একটা আমি শেষ করেছি, এখন আমি শুরু করব। তো শুরু যে অঙ্ক করতে গেলে আমরা জানি যে আমাদের সূত্রটা একটু ব্যতিক্রম হয়। তো ব্যতিক্রমটা কি একটু দেখো, আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে যদি ব্যতিক্রম হয় তাহলে কীরকম হয়। দেখো ফিউচার ভ্যালু অ্যানুইটি এ ইন্টু 1+i, যেহেতু মাসিক অঙ্ক দুইটাই কিন্তু মাসিক, তাই না? অর্থাৎ মান্থলি, ইনস্টলমেন্টটা দেখো কিসে? মান্থলি। দেখো এতটুকু কিন্তু আগের মতো সেম, আগের পদ্ধতি। এই যে দেখো এখানেও কিন্তু আমি এতটুকু সূত্রই তুলেছিলাম, খেয়াল করে দেখো এখানেও কিন্তু সূত্র আমার সেই এতটুকুই। দেখো কিন্তু এটা হচ্ছে শেষ আর এটা হচ্ছে শুরু। শুরুটা কি ম্যাডাম? একটু দেখো তো 1+im, এই এতটুকু জিনিস আমার নতুন করে এখানে গুণ করতে হয়েছে। অর্থাৎ যদি 1+i অ্যাড করা হয়, গুণ করা হয়, এর সাথে লেখা হয়, তাহলে সেটা হবে শুরুর সূত্র। আমরা কিন্তু এই অঙ্কটা এই ধরনের সূত্র কিন্তু শিখেছি যে যখন কোনো অর্থের সময় মূল্যের ভিতরে অঙ্কের ক্ষেত্রে যে তোমার বলা থাকবে যে শুরু, তখন আমার 1+iটা সাথে গুণ করতে হবে। আর যদি অঙ্কের মধ্যে শেষ বলে, তাহলে এতটুকু বাদ হবে, অর্থাৎ এই এতটুকু হবে না।
আমি এতটুকু নিয়ে কাজ করব। যেহেতু আমার এটা দ্বিতীয় অপশন, শুরু বলেছে, সেহেতু আমার এতটুকু নিয়েই কাজ করতে হবে, এই পুরোটা নিয়ে কাজ করতে হবে। তো মান তো সেই আগের মতোই, মানে কোনো চেঞ্জ নাই, কারণ মান আগের মতোই বলেছে, শুধু অপশন দিয়েছে দুইটা, একটা শেষ আর একটা শুরু। তো আমরা মান বসাচ্ছি 10 লক্ষ টাকা। পয়েন্ট 12 12 ইন্টু 5 বছর, 12 12 1 প্লাস 0.12 12। দেখো মান কিন্তু সেই আগের মতো, মানে কিন্তু কোথাও কোনো চেঞ্জ নাই, কারণ মানের ক্ষেত্রে বলে নাই যে তুমি সুযোগ ব্যয় এত পার্সেন্ট বলা হলো, সুযোগ ব্যয় অত পার্সেন্ট বলা হলো, বা টাইমটা চেঞ্জ করা হলো, এগুলো কিচ্ছু বলে নাই। বিদায় আমাদের মান ঠিক থাকবে, শুধু আমরা 1 প্লাস আই এর সাথে গুণ করব। তো এখন দেখো ক্যালকুলেশন তো সেই আগের মতো 10 লাখ। তো এ ইন্টু, এখন এটাকে আমি এভাবে আবার করতে পারি, দেখো আবার করতে পারি 1.01 60 1.01। তোমরা একটা জিনিস খেয়াল করো তো, দেখো এই লাইনটা আর এই লাইনটা মিল আছে কিনা, দুইটা লাইনের মধ্যে কিন্তু সেম মিল থাকার একটাই কারণ আমার ওইখানেও যে ইনফরমেশন দেওয়া আছে আর এইখানে যে ইনফরমেশন দেওয়া আছে সব একই, শুধু আমরা এখানে কাজটুকু এতটুকু বাড়তি করেছি আর সব এক। তাহলে নর্মালি আমার কি আসবে, ক্যালকুলেশনও একই আসবে। তো দেখো এখানে আমি 10 লাখ টাকা বসাচ্ছি, 10 লাখ এ ইন্টু 0.81.670 ইন্টু 1.01। এই দেখো এই পয়েন্টটা আর আগের পয়েন্ট কিন্তু একই, শুধু আমাদের এখানে এতটুকু বাড়তি করতে হয়েছে। এখন আমরা এটা ক্যালকুলেশন করি, যেহেতু আমাদের 10 লাখ আমরা ফ্রি করব, আর আমাদের এই গুণগুলো এই পাশে নিয়ে এসে ভাগ করব। তো 81.6070 গুণ 1.01। দেখো এখন তোমরা এই দুইটাকে গুণ করো, গুণ করে 10 লাখকে ভাগ করো, ভাগ করলে তোমাদের রেজাল্ট আসবে কত, 12,123 টাকা। 12,123 বা 24 বা 25 বা 26, এরকম যার যেরকম আসে কোনো প্রবলেম নাই, হয়তো টাকা একটু হেরফের আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টলমেন্ট এটা শুরু, খেয়াল করে দেখো স্টুডেন্টরা, তোমরা একটু খেয়াল করো, শুরুতে আমার 12,123 টাকা আসছে, বা 24 টাকা আসছে, বা 25 আসছে, বা যাই আসছে, এই কাছাকাছি আসছে, আর শেষে 12,244 টাকা আসছে। এখন তোমাকে আমি যদি বলি যে তুমি আমার দোকান থেকে একটা ফ্রিজ কিনবে, তোমাকে একবার একটা অপশন দিলাম যে তুমি 5,000 টাকা করে মাসে দিবে, আর একটা অপশন দিলাম 4,500 টাকা করে মাসে দিবে, তো তুমি কোনটা নিবে? অবশ্যই তুমি বলবে যে 4,500 টাকা যেটা কম সেটাই নিব, কেননা কম যেটা সেটা কিস্তি মানুষ বেশি পছন্দ করে, আর বেশি যেটা ওটা কিস্তি পছন্দ করে না, কারণ টাকার অ্যামাউন্ট কিন্তু সেম, টাকায় কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। যদি তোমার মূল টাকায় চেঞ্জ আসতো তাহলে তুমি কম বেশি ওটা বিবেচনা করতে, কিন্তু এখানে মূল টাকা 10 লাখ 10 লাখই থাকবে, শুধু তোমার কিস্তি গিয়ে পরিবর্তন হবে। তো কিস্তি এইখানে এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম, তাহলে তুমি কোনটা নিবে? অবশ্যই কম নিবে। এই কথাটুকু তুমি এখানে জাস্ট কি করবে, মন্তব্য আকারে তুলে দিবে, এখানে মন্তব্য আকারে তোমার লিখতে হবে। তো আমি আবার তোমাদের দেখো একটু দেখার জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, অঙ্কটা একটু তোমরা দেখো, আমি তো বুঝিয়ে দিলাম, তারপরে তোমরা একটু দেখো।
আসলে অঙ্কগুলো আমি বোর্ডেই করাই, সব অঙ্কই আমি বোর্ডে করিয়েছি, বাট আমি অসুস্থ থাকার কারণে আমার দাঁড়ানোতে সমস্যা হচ্ছে, যার কারণে আজকে আমি খাতায় এভাবে বসে তোমাদের অঙ্কটা করাচ্ছি। দেখো এই হচ্ছে আমার অঙ্ক। এখন আমি যদি মন্তব্য লিখি, দেখো আমার অঙ্কের মধ্যে কিন্তু বারবার এখানে চেয়েছে কিন্তু মন্তব্যটা। দেখো বলেছে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মন্তব্য নির্ণয় করো। এই দেখো আমি কিন্তু তোমাদের মেইন অঙ্কে নিয়ে যাচ্ছি। মেইন অঙ্কটা একটু দেখো। মেইন অঙ্কে কি বলেছে, সব সময় রিকোয়ারমেন্টে তোমার দেখতে হবে যে তোমার অঙ্কের মধ্যে কি চেয়েছে সে বিষয়টা তোমার দেখতে হবে। যন্ত্রপাতি ক্রয়ের জন্য কোন বিকল্প গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো, গাণিতিকভাবে মূল্যায়ন করো। তো গাণিতিকভাবে অলরেডি কিন্তু আমরা মূল্যায়ন করে ফেলেছি, এই যে আমাদের মূল্যায়ন কিন্তু গাণিতিকভাবে হয়ে গেছে। বাট এই গাণিতিকভাবে মূল্যায়ন করার পরে তোমাকে কি করতে হবে, এখানে একটা মন্তব্য দিতে হবে। তো আমরা লিখি মন্তব্য। প্রথম বিকল্প অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে মাসের শেষে, প্রথমটা তো শেষ ছিল, শেষে কিস্তি প্রদান করলে তানজিল লিমিটেডকে দিতে হবে বা পরিশোধ করতে হবে 12,244 টাকা। প্রথম বিকল্প। অপরদিকে দ্বিতীয় বিকল্প অনুযায়ী তাকে দিতে হবে বা পরিশোধ করতে হবে 12,123 টাকা। 12,123 টাকা, ঠিক আছে। 12,000, একটু দেখো এই যে আমি সোজা করে দেখাচ্ছি, 12,123 টাকা। অর্থাৎ দ্বিতীয় বিকল্প যেহেতু কম, তানজিল লিমিটেডকে দ্বিতীয় বিকল্প গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। দেখো এই যে এখানে আমি যে মন্তব্যটা লিখেছি, দেখো এই মন্তব্যটা এখন যে আমি যেভাবে লিখেছি তোমারও সেভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। আমি যে এখানে অঙ্কটা বুঝিয়েছি, এই যে অঙ্কটা আমি বুঝাইলাম, এই অঙ্কটা আমি কিভাবে বুঝাইছি, আমি যেভাবে বুঝাইছি বা তুমি যেভাবে বুঝছো এই মন্তব্যটা তুমি ঠিক সেভাবে নিজের মতো করে লিখবা। মন্তব্য মুখস্থের কিচ্ছু নাই। আমি বলেছি বিদায় তুমি এইভাবেই মুখস্থ করে এইভাবেই তোমাকে লিখতে হবে এমন কোনো কথা নাই। দেখো তুমি এইভাবে এটা না লিখে এটাও লিখতে পারতে যে যেহেতু প্রথম বিকল্পের টাকাটা বেশি,
এবং দ্বিতীয় বিকল্পে টাকাটা কম, কত টাকা কম, তুমি 12,144 টাকা থেকে 12,123 টাকা বিয়োগও করতে পারতে। বিয়োগ করে কত টাকা কম বা কত টাকা বেশি সেটাও তুমি দেখাতে পারতে, ওইভাবেও তুমি কিন্তু মন্তব্য দিতে পারতে, কোনো সমস্যা নাই। তুমি যেভাবে বুঝো তুমি মন্তব্য সেভাবে দাও, কোনো প্রবলেম নাই। অর্থাৎ অঙ্ক তুমি যেভাবে করবে, তোমার মাথায় যেভাবে কাজ করবে, যে এই অঙ্কটা বা এইভাবে এই মন্তব্যটা এভাবে হলে সহজ হয় আমার জন্য, বা এইভাবে ভালো হয়, তুমি ঠিক সেভাবে অঙ্কটা বোঝাতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখন আমি বলছি যে আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি, নর্মালি আমি আগেই বলেছি, আমি যদি মার্কেটে যাই একটা ফ্রিজ বা টেলিভিশন কিনি, যেটা অফার করে আমি কিন্তু সেই কিস্তিটা নেব। আমার টাকা এক, যেহেতু টাকা এক, একই দামে আমি কিনছি, শুধু একটা শুরু আর একটা মাসের শেষ। এই শুরু আর শেষ হওয়ার কারণে আমার কিছু টাকা বেশি অথবা কম হচ্ছে, তো আমি কম যেটা সেটাই নিব। ঠিক সেম পদ্ধতিতে তানজিল লিমিটেডকে কি করতে হবে, সে কম টাকার বিকল্পটাই তাকে নিতে হবে। তো এই যে এখানে বলেই দিয়েছি যে দ্বিতীয় বিকল্প অনুযায়ী, আমি মনে করি দ্বিতীয় বিকল্প অনুযায়ী তানজিল লিমিটেডকে তার কি বিকল্পটা বা কম টাকা যেটা শুরুর টাকাটা তার নেওয়া উচিত। এই হচ্ছে আমার অঙ্ক, এই হচ্ছে আমার মেইন অঙ্ক। আমি আবারও বোঝাচ্ছি, এই হচ্ছে আমার মেইন অঙ্ক। এখানে আমি মেইন অঙ্ক থেকে তোমাদের তুলে বুঝিয়ে দিলাম। আজকে আসলে আমি বারবারে বলছি যে আমি অসুস্থ থাকার কারণে বোর্ড দিয়ে করতে পারছি না, সেজন্য দুঃখিত। যাই হোক, আমি আশা করছি যে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝে থাকো তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা করবে। আর যদি তারপরেও কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমার জন্য অবশ্যই দোয়া করবে। তো আল্লাহ হাফেজ।